মুম্বাইয়ের সূর্য আজও সবসময়ের মতো উজ্জ্বলতায় চকচক করছিল, আর তার তীব্র রশ্মিগুলো ঝুপড়ির ছাদে পড়তেই সমস্ত এলাকাকে গরম তন্দুরে পরিণত করে দিত। কিন্তু সেই ঝুপড়িগুলোর মাঝখানে একটি 12 বছরের ছেলে রিজওয়ান প্রতিদিনের মতো নারকেলের পাতা দিয়ে তৈরি ঝাড়ুর বান্ডিল কাঁধে ঝুলিয়ে গলিগুলোতে বেরিয়ে পড়ত। তার শার্টের বোতামগুলো ভাঙা, পায়ে চপ্পলও ছিল না, কিন্তু মুখমণ্ডলে ছিল এক অদ্ভুত শান্তি এবং চোখে ছিল এক নীরব আলো, যেন সে কিছু জানে যা এই দুনিয়া জানে না। রিজওয়ানের জীবনের শুরু সুখের সাথে নয়, বরং ধাক্কার সাথে হয়েছিল। তার বাবা আনোয়ার খান একজন ছোট সমাজকর্মী ছিলেন, যিনি ঝুপড়িবাসীদের অধিকারের জন্য লড়াই করতেন। একদিন আনোয়ার কোনো অবৈধ জমি দখলকারী মাফিয়ার বিরুদ্ধে আওয়াজ উঁচু করলে হঠাৎ লাপাতা হয়ে যান। রিজওয়ানের মা জুলেখা এই ধাক্কা সহ্য করতে না পেরে কয়েক মাসের মধ্যে অসুস্থ হয়ে মারা যান। এভাবে একটি সুখী স্বপ্নে ভরা ঘর ফুটপাতের বাস্তবতায় পরিণত হয়ে যায়। রিজওয়ানকে কোনো এতিমখানায় নিয়ে যাওয়ার জন্য কেউ আসেনি, কোনো আত্মীয় সামনে আসেনি। সেই জগতে যেখানে সে ছিল, সেখান থেকে বাঁচার শুধু একটি পথ ছিল, স্বাবলম্বী এবং কঠোর পরিশ্রম। সে ঝাড়ু বানানো শিখেছিল এবং নিজে বাজারে বিক্রি শুরু করে দিয়েছিল। সে কারো সামনে হাত পাতত না, কারো সহানুভূতি চাইত না, শুধু সকাল থেকে সন্ধে পর্যন্ত ঝাড়ু বিক্রি করত এবং রাতে রেলওয়ে ব্রিজের নিচে সংবাদপত্র বিছিয়ে ঘুমিয়ে পড়ত। তার কাছে এটাই ছিল জীবনের সম্মান। সে বলতো, যতক্ষণ শরীর সুস্থ আছে, ভিক্ষা করা লজ্জার কাজ। রাস্তা দিয়ে আসা যাওয়া লোকেরা কখনো তার প্রতি করুণা করত, কখনো উপেক্ষা করত। কেউ 2 টাকা দিয়ে ঝাড়ু নিত, কেউ মজা করে চলে যেত। কিন্তু রিজওয়ান সব দৃষ্টির থেকে বেপরোয়া ছিল। তার দৃষ্টি ভবিষ্যতের দিকে ছিল, যার কোনো স্পষ্ট ছবি সে দেখেনি, কিন্তু তার বিশ্বাস ছিল যে তার পরিশ্রম একদিন নিশ্চয়ই ফল দেবে। একদিন সকালে রিজওয়ান চৌরাস্তার কাছে ঝাড়ু বিক্রি করছিল। তার গলা শুকিয়ে যাচ্ছিল, কিন্তু আওয়াজ এখনো গুঞ্জরিত হচ্ছিল, ঝাড়ু নিন, মজবুত ঝাড়ু, সস্তা ঝাড়ু, ঘরের জন্য সেরা ঝাড়ু। হঠাৎ একটি সাদা এসইউভি দ্রুত এসে থামল এবং দরজা খুলতেই একজন নিখুঁত পোশাকে ব্যক্তি বাইরে বের হলেন। তাকে অত্যন্ত চিন্তিত দেখাচ্ছিল, বারবার পকেট খুঁজছিলেন, এদিক ওদিক দেখছিলেন। রিজওয়ানের অভিজ্ঞ চোখগুলো তাৎক্ষণিক বুঝে নিল যে সাহেবের চাবি কোথাও পড়ে গেছে। সে ধীরে ধীরে সেই ব্যক্তির দিকে এগিয়ে গেল এবং সম্মানের সাথে বলল, সাহেব, কিছু হারিয়ে গেছে কি? সেই ব্যক্তি চমকে তাকে দেখতে লাগলেন, যেন বিশ্বাস হচ্ছে না যে একজন গরিব ছেলে তাকে প্রশ্ন করছে। সে হ্যাঁ বলে মাথা নাড়ল। আমার গাড়ির চাবি হারিয়ে গেছে, খুব জরুরি মিটিং আছে এবং আমি আটকে গেছি। রিজওয়ান তাৎক্ষণিক মাটির দিকে দৃষ্টি ফেলল এবং কয়েক মুহূর্তে পরে রাস্তার কিনারে লাগানো গাছের নিচে কিছু চকচক করতে দেখল। সে দৌড়ে গিয়ে চাবি তুলল এবং পরিষ্কার করে অত্যন্ত সম্মানের সাথে ফিরিয়ে দিল। এই নিন সাহেব, নিচে পড়ে গিয়েছিল। সেই ব্যক্তি সোহেল মালহোত্রা কয়েক মুহূর্তে নীরব রইলেন, তারপর বিস্ময়ের সাথে বললেন, আরে, তুমি এটা কিভাবে পেলে? রিজওয়ান মুচকি হাসল। সাহেব, মনোযোগ দিয়ে দেখলে সব কিছু চোখে পড়ে যায়। সোহেল মুগ্ধ হলেন। সে পকেট থেকে কিছু টাকা বের করে এগিয়ে দিলেন, কিন্তু রিজওয়ান তাৎক্ষণিক হাত জোর করে দিল। সাহেব, নেকির দাম নেওয়া যায় না। এই কথা শুনে সোহেলের মুখমণ্ডলে এমন একটা ভাব এলো যা তিনি নিজেও বুঝতে পারলেন না। তার জীবনে অনেক লোক এসেছে যারা টাকার জন্য চাটুকারিতা করেছে, মিথ্যা বলেছে, প্রতারণা করেছে, কিন্তু এখানে একটা ছেলে ছিল যে কিছুই না রেখে সম্মানের ব্যবসায়ী বেরিয়ে এলো। রিজওয়ান সেই দিনও ব্রিজের নিচে ঘুমিয়ে গেল। সেই ছেঁড়া পত্রিকার বিছানা, সেই রাতের নীরবতা, কিন্তু সে জানত না যে পরের দিন তার ভাগ্যের সূর্য নিয়ে আসবে। যখন রিজওয়ান টাকা নিতে অস্বীকার করে বলল, সাহেব, সাহায্যের বদলা নেওয়া যায় না। যদি নেকি বিক্রি হয় তাহলে সেটা সওদা হয়ে যায়, খাঁটি নয়। এই কথা সোহেলের হৃদয়ে বিদ্যুতের মতো পড়ল। তিনি একজন ব্যবসায়ী ছিলেন, কিন্তু আজ পর্যন্ত কোনো ছেলে তাকে এমন কিছু শেখায়নি। তিনি তাৎক্ষণিক তার মোবাইল থেকে তার পিএকে কল করলেন। শোনো, এই ছেলেটাকে তাৎক্ষণিক খোঁজ নাও। আমি চাই তার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড রিপোর্ট 2 দিনে আমার ডেস্কে হোক। রিজওয়ান তাকে বিস্ময়ের সাথে দেখল, কিন্তু কিছু বলল না। তার জন্য তো এটা শুধু একটা সাধারণ দিন ছিল। সে ঝাড়ু আবার কাঁধে নিয়ে অন্য চৌরাস্তার দিকে এগিয়ে গেল, যেখানে সে আশা করছিল যে হয়তো কোনো ক্রেতা মিলবে। সোহেল সেখানে দাঁড়িয়ে কয়েক মুহূর্ত তাকে যেতে দেখল।
তার দৃষ্টি প্রথমবার কোনো গরিবের উপর এমনভাবে আটকে গেল যেন সে কোনো সাধারণ ব্যক্তি নয়, বরং কিছু বিশেষ, কিছু নির্ভরযোগ্য। সেই রাতে সোহেল তার অফিসে বসেছিলেন। এসিওয়ালা ঘর, কাঁচের দেওয়াল, দামি আসবাব, কিন্তু তার মাথা একটা ফুটপাতের ছেলের ওপর আটকে গেছে। তিনি একটি ফাইল আনালেন, মমনুন আলী কেস, যাতে তার বাবার পুরনো ফাইলগুলো ছিল। যখন তিনি ফাইল খুলতে যাচ্ছিলেন তখন তার পিএর কল এলো। স্যার, সেই ছেলের নাম রিজওয়ান, বাবার নাম আনোয়ার খান, মায়ের নাম জুলেখা বেগম, এবং তথ্য সংগ্রহ করা হচ্ছে। সোহেল চোখ বন্ধ করে রিজওয়ানের কথা স্মরণ করলেন। নেকি বিক্রি হয় তাহলে সেটা সওদা হয়ে যায়, খাঁটি নয়। এটা একটা সাধারণ কথা ছিল, কিন্তু তা একটা কাশির উল কৌমি কোম্পানির মালিককে তার নিজের থেকে প্রশ্ন করতে বাধ্য করল। কি সত্যি তার কাছে সব কিছু আছে, নাকি সেও খালি হাতেই ছিল? একটা চাবির অনুসন্ধানে যা রিজওয়ান তাকে দিয়েছে শুধু গাড়ির নয়, বরং জমিরেরও। রিজওয়ান সেই রাতে ফুটপাতে শুয়ে চাঁদ দেখতে দেখতে ভাবছিল যে সে কোনো ধনীর সাহায্য করেছে এবং তার হৃদয় খুশি ছিল। তার এই জ্ঞান ছিল না যে চাবিটাকে সে মাটি থেকে তুলে ফিরিয়ে দিয়েছে, সেটাই তার ভাগ্যের দরজা খুলে দিবে। সোহেলের মনে একটা সিদ্ধান্ত জন্ম নিয়েছে। সে এই ছেলেকে খুঁজবে এবং শুধু তার সাহায্য নয়, বরং তার মর্যাদাও দুনিয়াকে দেখাবে। এখন শুধু একটা প্রশ্ন বাকি ছিল। পরের সকালে সোহেল মালহোত্রা তার অফিসে পৌঁছাতেই প্রথমে সেই ফাইল আনান যার উল্লেখ তার পিএ রাতে করেছে। ফাইলটি লাল সুতোয় বাঁধা ধূসর রঙের, যাতে রিজওয়ান বিন আনোয়ার খান নামে একটা পুরনো নোটিশ লাগানো ছিল। যেই ফাইল খোলা হলো তার ভিতরের বিবরণ পড়ে সোহেলের মুখের রং বদলে যেতে লাগল। রিজওয়ানের বাবা আনোয়ার খান কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি একজন বিখ্যাত সমাজকর্মী ছিলেন, যিনি শহরের ঝুপড়িগুলোতে থাকা লোকদের জন্য সংগ্রাম করেছিলেন। তিনি নির্যাতিতদের আওয়াজ হয়ে উঠেছিলেন এবং অনেক শক্তিশালী জমিদার এবং রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। তিনি জনসাধারণের জমিগুলোতে অবৈধ দখল রোধ করার জন্য আন্দোলন শুরু করেছিলেন। তার কাছে অনেক কাগজপত্র এবং প্রমাণ ছিল যা অনেককে উন্মোচিত করতে পারত। কিন্তু একদিন হঠাৎ আনোয়ার খান লাপাতা হয়ে যান। পুলিশ অবহেলা করে ফাইল বন্ধ করে দিয়েছে। বলা হয়েছে হয়তো জাতিগত শত্রুতার শিকার হয়েছে, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার স্ত্রী জুলেখা এই সাদমায় আক্রান্ত হয়ে কয়েক মাস পর দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। সেই সময় তাদের ছেলে রিজওয়ান মাত্র 5 বছরের ছিল। কাগজপত্র অনুসারে তাকে এতিমখানায় পাঠানো হয়েছে, কিন্তু সেখানে তহবিলের অভাবের অজুহাত করে অনেক ছেলেকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে। রিজওয়ানও তাদের মধ্যে ছিল। সোহেল চেয়ারে হেলান দিয়ে চিন্তায় পড়ে গেলেন। তার সামনে একটা বাস্তবতা খুলে গেছে। কোটি কোটি টাকার উত্তরাধিকারী আজ ফুটপাথে ঝাড়ু বিক্রি করছে। জমির রেজিস্ট্রি ফাইলে লেখা ছিল যে আনওয়ারের নামে 2টো দামি প্লট ছিল। একটাতে আজ বড় শপিং মল এবং অন্যটাতে হাউজিং স্কিম। কোটি টাকা মূল্যের সম্পত্তি জাল কাগজপত্র দিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে এবং আসল উত্তরাধিকারী রাস্তায় ধাক্কা খাচ্ছে। সোহেলের চোখে জামিরের চমক উঠল। তিনি ভাবলেন, কি এটা আমার কর্তব্য নয় যে আমি ছেলেকে তার অধিকার দেই? তিনি আইনজীবীকে ডাকলেন। মামলা আবার খোলো। রিজওয়ানকে সম্পূর্ণ অধিকার পেতে হবে। প্রতারক জেলে যাবে। পিএকে আদেশ দিলেন, কাল সকালে রিজওয়ানকে আমার অফিসে নিয়ে এসো, আমি সব নিজে বলবো। রিজওয়ান সেই সময় স্টেশনে বসে ঝাড়ু বিক্রি করছিল, লবণের সাথে চাল খাচ্ছিল। সে জানত না যে শহরের শক্তিশালী ব্যক্তি তার জন্য আদালতের ফাইল খুলছে। সেই ছেলে, যাকে সবাই ঝাড়ুওয়ালা বলেছে, আসলে একটা লুকোনো সত্য ছিল। পরের সকালে সোহেল বলল, রিজওয়ানকে নিয়ে এসো, আজ সে আমার সাথে লাঞ্চ করবে। রিজওয়ান পরিষ্কার জামায় বিস্মিত কিন্তু সম্মানের সাথে অফিসে এলো। সোহেল মুচকি হেসে বলল, আজ তুমি আমার অতিথি বাবা। তারপর দুজন 5 স্টার রেস্তোরাঁয় পৌঁছালো। চমৎকার পরিবেশে অনেক দৃষ্টি রিজওয়ানের উপর পড়ল। পুরনো জুতো এবং নির্দোষ মুখ দেখে সে ঘাবড়ে গেল। একটা টেবিলে বসা ব্যবসায়ীরা হাসতে লাগল। এটাকে ফুটপাত থেকে তোলা দার্শনিক, এখানে ঝাড়ুওয়ালারাও আসতে শুরু করেছে। রিজওয়ান চোখ নিচু করে নিল। সোহেল তার কাঁধে হাত রাখলেন। চলো অন্য টেবিলে, কিছু লোকের কাছে জিহ্বা আছে, বুদ্ধি নেই। খাওয়ার সময় সোহেল জিজ্ঞাসা করল, খারাপ তো লাগেনি? রিজওয়ান বলল, সাহেব
আমি অভ্যস্ত, জুতো খেয়েছি, তিরস্কার প্রতিদিন শুনি, শুধু আজ প্রথমবার ভিতরে বসেছি, তাই বেশি লাগলো। এটা শুনে সোহেল কোকিয়ে উঠলেন। তিনি অনুভব করলেন যে রিজওয়ান সম্মানেরও উত্তরাধিকারী। খাওয়ার পর একজন ওয়েটার সেই ধনীদের অভদ্রতার ভিডিও দেখালো। সে বলল, স্যার, এটা সোশ্যাল মিডিয়ায় দিলে হয়তো বুদ্ধি আসবে। সোহেল ভিডিও নিলেন। গাড়ির জানালা দিয়ে বাইরে দেখতে দেখতে ভাবলেন, যদি রিজওয়ান নীরব থাকে তাহলে আমি থাকব না। রাতে ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিলেন। ক্যাপশন ছিল, যখন কোটি টাকার উত্তরাধিকারী তোমাদের ক্ষমা করে দেয় তাহলে লজ্জা তোমাদের শেখানো উচিত। ভিডিও ভাইরাল হয়ে গেল। পরের সকালে প্রত্যেক চ্যানেলে একই খবর ছিল, ঝাড়ুওয়ালা ছেলের সাথে 5 স্টারে অভদ্রতা। কিন্তু সত্যতা সবাইকে চমকে দিল। সোহেল জানতেন এটা শুধু শুরু, এখন সময় ছিল দুনিয়াকে রিজওয়ানের আসল পরিচয় বলার। পরের সকালে সূর্যের রশ্মির সাথে শহর জুড়ে একটাই নাম গুঞ্জিত হচ্ছিল, রিজওয়ান খান। রেস্তোরাঁয় ব্যবসায়ীদের দিক থেকে এক গরিব ছেলের অপমানের ক্লিপ দেখে জনগণের রক্ত ফুটে উঠল। কিন্তু যখন প্রকাশ হলো যে সেই ছেলে কোটি টাকা সম্পত্তির উত্তরাধিকারী, তখন সমস্ত দেশ চমকে গেল। হ্যাশট্যাগ জাস্টিস ফর রিজওয়ান টপ ট্রেন্ড হয়ে গেল। লোকেরা দাবি করতে লাগলো যে ব্যবসায়ীদের ক্ষমা চাইতে হবে এবং তাদের কোম্পানিগুলোর বয়কট করতে হবে। সেই দুপুরে সোহেল প্রেস কনফারেন্সের ঘোষণা করলেন। মিডিয়ার ভিড় তার অফিসের বাইরে উমড়ে এলো। ভিতরে লাইট এবং ক্যামেরার হট্টগোল ছিল। সোহেল মাইক্রোফোনের সামনে এলেন এবং সাথে রিজওয়ানও, যে পরিষ্কার জামায় কিন্তু চোখ নিচু করে দাঁড়িয়েছিল। সোহেল বললেন, আজ আমি একটা সত্য সামনে রাখছি, যাকে তোমরা সবাই ঝাড়ুওয়ালা বলেছ, সে আনোয়ার খানের ছেলে, সেই আনোয়ার খান যিনি এই শহরের জন্য জান দিয়েছেন। তারপর তিনি ফাইল দেখালেন। এই দস্তাবেজ প্রমাণ করে যে শহরের মাঝখানে কোটি টাকার জমিন রিজওয়ানের বাবার ছিল। এই ছেলে সেই সম্পত্তির উত্তরাধিকারী। একজন রিপোর্টার জিজ্ঞাসা করল, জমিন এখনও অন্যদের দখলে আছে? সোহেল আশ্বাসের সাথে উত্তর দিলেন, বেশি দেরি নয়, আদালতের কার্যবিধি শুরু হয়েছে। তিনি মাইক্রোফোন রিজওয়ানকে দিলেন। রিজওয়ান ধীর স্বরে বলল, আমি কথা বলতে জানি না, কিন্তু সোহেল সাহেব আমাকে শুনেছেন। যে সম্মান আমি রাস্তায় পাইনি তা তিনি দিয়েছেন। যদি মা জীবিত থাকতেন তাহলে বলতেন, বাবা, তোর ধৈর্য ফল দিয়েছে। সমস্ত হল নীরব হয়ে গেল, শুধু ক্যামেরার ক্লিকিং শোনা গেল। অন্যদিকে সেই ব্যবসায়ীরা, ত্যাগী, বর্মা, শ্রীবাস্তব এই দৃশ্য দেখছিলেন। তাদের অনুমান হয়ে গেছে যে এটা কোনো মজা নয়, বরং তাদের স্বীকৃতি এবং ব্যবসার প্রশ্ন। সেই সন্ধ্যায় নিউজ চ্যানেলগুলোতে বিশেষ প্রোগ্রাম চলল। ফুটপাত থেকে সিংহাসনে রিজওয়ানের গল্প, দারিদ্র্য থেকে উঠে আসা হীরের মতো ছেলে, আনোয়ার খানের ছেলে সম্মান নিতে ফিরে এসেছে। ঝুপড়ির ছেলেরা প্রথমবার তার মতো ছেলেকে টিভিতে দেখে খুশি ছিল, যে কাল পর্যন্ত রাস্তায় ছিল, আজ দেশের বড় ব্যবসায়ীর সাথে দাঁড়িয়েছিল। রাতে সোহেল রিজওয়ানের ঘরে এলেন। বাবা, দুনিয়া তোমাকে চিনে ফেলেছে, কিন্তু আসল লড়াই এখনই শুরু। এটা তোমার জন্য নয়, বরং সেই সবার জন্য যারা আজও ফুটপাতে আছে। রিজওয়ান মুচকি হেসে বলল, হ্যাঁ সাহেব, এখন আমি পিছু হটব না। প্রেস কনফারেন্সের পর শহর জুড়ে হইচই পড়ে গেল। প্রত্যেক প্ল্যাটফর্মে একটাই নাম ছিল, রিজওয়ান খান। কিন্তু আসল পরীক্ষা এখনো বাকি ছিল। সেই 3 ব্যবসায়ী এখন লজ্জায় চোখ নিচু করছিলেন। জনগণ তাদের কোম্পানিগুলোর বিরুদ্ধে বয়কট শুরু করেছে। সোহেল ঘোষণা করলেন, যদি তারা খোলাখুলি ক্ষমা না চায় তাহলে সমস্ত চুক্তি বাতিল হবে। সেই সন্ধ্যায় সোহেল তাদের অফিসে ডাকলেন। বড় হলে সোহেল উঁচু চেয়ারে বসেছিলেন এবং রিজওয়ান নীরবে পাশে। সোহেল বললেন, তোমরা জানো তোমরা কি করেছ, এখন জিহ্বা দিয়ে নয়, কাজ দিয়ে ক্ষমা চাও। ত্যাগী বলল, আমরা ক্ষমা চাই, কিন্তু কি জরুরি যে আমরা তার সামনে নুয়ে পড়ি? সোহেল চেয়ার থেকে উঠে ঠান্ডা স্বরে বললেন, নুয়ে পড়া তোমাদের মানুষ করার জন্য, তোমাদের অহংকার ভাঙার জন্য নয়। রিজওয়ান নীরব রইল। তার মুখমণ্ডলে শান্তি ছিল, যেন সে আগেই ক্ষমা করে দিয়েছে। কিন্তু সোহেল জানতেন যে শুধু ক্ষমা করা যথেষ্ট নয়, স্বীকার করা জরুরি। বর্মা বলল, যদি এটাই শর্ত হয় তাহলে আমরা প্রস্তুত। সোহেল রিজওয়ানের দিকে দেখলেন। বাবা, তুমি কি বলো? রিজওয়ান ধীরে বলল, আমি ঘৃণা করি না, শুধু চাই যে তারা বোঝুক যে দারিদ্র্য সম্মান কম করে না। 3 ব্যবসায়ী ধীরে ধীরে তার সামনে এলেন। এখন তাদের মুখে অহংকার নয়, অনুতাপ ছিল। প্রথমে ত্যাগী হাত জোড় করে, রিজওয়ান, আমরা ক্ষমা চাই, আমাদের অনুমান ছিল না যে আমরা কি হারাচ্ছি। তারপর বর্মা এবং শ্রীবাস্তবও একই কথা পুনরাবৃত্তি করল। সোহেলের দৃষ্টির সামনে তারা সবাই নুয়ে পড়ল।
রিজওয়ান বলল, তোমাদের অহংকার তোমাদের আসল মুখ ছিল। শুক্রিয়া, আজ সেটা খুলে গেছে। ঘর নীরব হয়ে গেল। সেই ছেলে যে কাল পর্যন্ত গালি সহ্য করত, আজ তাদের সামনে দাঁড়িয়েছিল, যাদের স্বাক্ষরে কোটি টাকার ব্যবসা হয়। সোহেল তালি বাজালেন। এটাই আসল জয়, চরিত্রের সহ্য শক্তি এবং মানবতার জয়। সেই রাতে এই দৃশ্য মিডিয়ায় প্রচার হলো। জনগণ লিখল, ঝাড়ুওয়ালা বড়লোকদের অহংকারকে ঝাড়ু লাগিয়ে দিয়েছে। এটা নতুন ভারত। আসল শক্তি সম্মান এবং একনিষ্ঠতায় আছে। পরের সকালে রিজওয়ান স্বাভাবিকভাবে ছেলেদের সাথে পড়তে শুরু করল। তার হাতে ঝাড়ু ছিল না, কিন্তু কথায় সেই পরিষ্কার ছিল যা হৃদয়কে আলোকিত করে। এখন সে শুধু জমির উত্তরাধিকারী নয়, বরং লোকদের হৃদয়েরও মালিক হয়ে উঠেছে। রিজওয়ানের জীবন এখন একটা নতুন মোড়ে প্রবেশ করেছে। মাত্র কয়েক সপ্তাহ আগে যে ছেলে ফুটপাতে ঝাড়ু বিক্রি করত, আজ সে সম্মান, খ্যাতি এবং সত্যের জীবন্ত নমুনা হয়ে উঠেছে। সোহেল মালহোত্রা না শুধু তার সত্য দুনিয়ার সামনে এনেছেন, বরং তাকে দত্তকও নিয়েছেন। একটা বাবার মতো সোহেল রিজওয়ানের জন্য মুম্বাইয়ের প্রধান এলাকায় একটা পরিষ্কার ফ্ল্যাট সরবরাহ করেছেন। ফ্ল্যাটে প্রত্যেক সুবিধা ছিল যা একটা মিডল ক্লাস মানুষ স্বপ্নে দেখে। পরিষ্কার বিছানা, স্টাডি টেবিল, বইয়ের আলমারি এবং একটা ছোট কিচেন যেখানে রিজওয়ান নিজে চা বানানো শিখতে শুরু করেছে। কিন্তু এসবের পরেও তার মুখমণ্ডলে সেই আজাদি এবং সেই সরলতা ছিল যা ব্রিজের নিচে ঘুমানো রিজওয়ানের মুখে থাকত। সোহেল তার জন্য একটা প্রাইভেট টিচার রেখেছেন, যাতে সে নিয়মিত শিক্ষা লাভ করতে পারে। প্রতিদিন সকাল 7টায় রিজওয়ান ইউনিফর্ম পরে বসে এবং সাধারণ হাসির সাথে পড়াশোনা শুরু করে। দিনে 3 বার সে সোহেলের অফিসে যায়, যেখানে সে তার থেকে ব্যবসা, আখলাক এবং জীবনের নিয়ম শেখে। এটা একটা বাবা এবং ছেলের মতো সম্পর্ক হয়ে গেছে, যা রক্তে নয় বরং আন্তরিকতায় যুক্ত। রিজওয়ানকে হইচই নয়, শান্তি চাই। এই ছেলে খ্যাতির নয়, ভবিষ্যতের হিরো। রিজওয়ানও কখনো খ্যাতিকে মাথায় চড়ায়নি। যখনই কেউ তাকে চিনে ছবি তোলার জন্য আসে, সে মুচকি হেসে বলে, আমার ছবি থেকে কিছু বদলাবে না। যদি তোমরা আমার সাথে একটা ছেলেকে স্কুল নিয়ে আসো, তাহলে আসল পরিবর্তন হবে। সে নিজে ঝুপড়ির ছেলেদের জড়ো করে, তাদের পড়ায় এবং তাদের জন্য নোটবুক এবং কলম কিনে দেয়। তার প্রচেষ্টায় কয়েক সপ্তাহেই একটা ছোট্ট শিক্ষা কেন্দ্রের অস্তিত্ব হয়ে গেল, যেখানে প্রত্যেক সন্ধ্যায় 20 থেকে 30 ছেলে পড়তে আসে। সে সেই কেন্দ্রের নাম রেখেছে আনোয়ার লাইট, তার বাবার নামে। একদিন সোহেল সেই কেন্দ্র পরিদর্শনে এলেন। রিজওয়ান তাকে দেখে চমকে গেল। সাহেব, আপনি এখানে? সোহেল মুচকি হেসে বলল, আমি এখানে আমার ছেলের কাজ দেখতে এসেছি, তোমার ওপর গর্ব। তারপর দুজন একপাশে বসল। সোহেল বলল, বাবা, আমি চাই যে তুমি আমার ব্যবসাও বোঝো। যে সম্পদ তোমার বাবা রেখে গেছেন, সেটা শুধু ব্যাংকে রাখার জন্য নয়, তাকে সঠিক জায়গায় ব্যবহার করাও তোমাকে শিখতে হবে। রিজওয়ান সম্মানের সাথে বলল, সাহেব, যদি সেই সম্পদ সেই ছেলেদের কলম দেয় যাদের হাতে শ্রম আছে, তাহলে হয়তো এটাই সবচেয়ে বড় বিনিয়োগ হবে। সোহেল নীরব হয়ে গেলেন। তার হৃদয়ে একটা নরমতা ছড়িয়ে পড়ল। তিনি ভাবতে লাগলেন যে তিনি একটা ছেলেকে লালন করছেন না, তিনি নিজে শিখছেন। রিজওয়ানের উপস্থিতিতে তিনি নিজেকে একটা ভালো মানুষ অনুভব করতে শুরু করেছেন। অন্যদিকে শহরের বড় ব্যবসায়ী এবং রাজনীতিবিদরা এখন রিজওয়ানকে বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ করতে লাগলো। কখনো কেউ পুরস্কার দিতে চায়, কখনো কেউ স্পন্সরশিপ। কিন্তু রিজওয়ান একটা নিয়ম করে নিয়েছে, আমার সময় সেই ছেলেদের জন্য যাদের কেউ দেখে না। আমি ছবিতে নয়, বইয়ে বাঁচতে চাই। একদিন একটা বড় ব্যবসা ম্যাগাজিন তার ইন্টারভিউতে জিজ্ঞাসা করল, আপনি এখন অরবপতি, আপনার সবচেয়ে বড় ইচ্ছা কি? রিজওয়ানের উত্তর সাধারণ কিন্তু গভীর ছিল, আমার সবচেয়ে বড় ইচ্ছা হলো কোনোদিন কোনো ছেলে আমার মতো জামায় স্কুলের গেট থেকে ফিরে না যায়। এই কথা সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ হৃদয়কে স্পর্শ করল। এখন সেই রিজওয়ান যে কখনো রাস্তায় ঝাড়ু বিক্রি করত, আজ সম্মানের অধিকারী হয়ে উঠেছে। কোনো বিজ্ঞাপন ছাড়া, কোনো রাজনৈতিক সাহায্য ছাড়া। তার অস্ত্র ছিল একনিষ্ঠতা এবং তার শক্তি ছিল শিক্ষা, এবং শহর তাকে চিনে ফেলেছে। এখন কেউ তাকে ঝাড়ুওয়ালা বলে না, কেউ করুণা করে না। এখন সে রিজওয়ান খান, নতুন প্রজন্মের দীপক। রিজওয়ানের জীবন এক নতুন দিকে যাচ্ছে। সোহেল মালহোত্রা না শুধু তাকে ছায়ার মতো সামলাচ্ছেন, বরং হৃদয় থেকে নিজের ছেলে মেনে নিয়েছেন। কিন্তু জীবন এতটা সোজা নয়, বিশেষ করে সেই সময় যখন কোনো পরিবারে হঠাৎ একটা অপরিচিত যোগ হয়।
এবং সেটাও এমন অপরিচিত যার সম্মান এখন সমস্ত দেশে গুঞ্জিত হচ্ছে। সোহেলের নিজের ছেলে কবির এবং মেয়ে আরোহীর কাছে রিজওয়ানের উপস্থিতি ভাবতে শুরু করেছে। কবির যে বিদেশ থেকে ব্যবসার ডিগ্রি নিয়ে এসেছে, নিজেকে বাবার ফিতরি উত্তরাধিকারী মনে করত। সে সব সময় অফিসের ফাইলে ব্যস্ত থাকত, সোহেলের প্রত্যেক সিদ্ধান্তে আগ্রহ নিত এবং আশা রাখত যে একদিন সে সব ব্যবসা সামলাবে। কিন্তু এখন দৃশ্য বদলে গেছে। রিজওয়ান, যাকে কাল পর্যন্ত কেউ চিনতও না, এখন প্রত্যেক সংবাদপত্র, প্রত্যেক টিভি, প্রত্যেক ব্যবসা মিটিংয়ের আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে এবং এই কথা কবিরকে ভিতর থেকে পুড়িয়ে দিচ্ছে। এক রাতে যখন সবাই ডিনার টেবিলে বসেছিল, পরিবেশ অদ্ভুত ছিল। সোহেল মুচকি হেসে বলল, রিজওয়ান আজ যে কেন্দ্র খুলেছে সেটা সত্যি চমৎকার। আমি চাই কবির, তুমি তার সাথে মিলে তাকে ফান্ড করো। কবির চামচ টেবিলে রেখে রাগে বলল, পাপা, আপনি সত্যি চান যে আমি সেই ছেলের সাথে কাজ করি? সে, যাকে কাল পর্যন্ত আমরা চিনতামও না, যার পটভূমি আমাদের দুনিয়া থেকে কয়েকশ দূরে। ঘরে নীরবতা ছড়িয়ে পড়ল। রিজওয়ান চোখ নিচু করে নিল। আরোহীও বিস্ময়ে কবিরকে দেখল, কিন্তু কিছু বলল না। সোহেলের স্বর কঠিন হয়ে গেল, কবির, তুমি যা কিছু হয়েছ আমার কারণে, এবং যদি আমি রিজওয়ানকে ছেলে বলেছি তাহলে সে তোমার ভাই, সে এই ঘরের অংশ, এবং যদি তুমি তাকে মেনে না নাও তাহলে সমস্যা তার মধ্যে নয়, তোমার মধ্যে আছে। কবির উঠে চেয়ার পিছনে ঠেলে বলল, পাপা, আপনাকে প্রতারিত করা হচ্ছে। সেই ছেলে শুধু সহানুভূতি নিয়ে এসেছে, বিশ্বস্ততা নয়। যে ফুটপাত থেকে এসেছে সে মহল বুঝতে পারবে না। সোহেল উঠে দাঁড়ালেন। তার চোখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। তোমার ফুটপাত দেখা হয়েছে কি জীবনের আসল কষ্ট? সেই ছেলে যে তার সব হারিয়েও হাসছে, তোমার থেকে ভালো মানুষ। কবির দরজা জোরে বন্ধ করে চলে গেল। সেই রাতে আরোহী রিজওয়ানের ঘরের বাইরে এসে দাঁড়ালো। আস্তে দরজায় টোকা দিল। রিজওয়ান দরজা খুলল। তার মুখমণ্ডলে সেই পুরনো সরলতা ছিল। হ্যাঁ বঞ্জি। আরোহীর এই শব্দ অদ্ভুত লাগল। সে কয়েক মুহূর্ত নীরব রইল, তারপর বলল, রিজওয়ান, তুমি রাগ করনি তো? কবির যা বলেছে তা ঠিক নয়। রিজওয়ান মুচকি হেসে উত্তর দিল, আমি তো শৈশব থেকে শিখে আসছি যে লোকেরা কি বলে তা গুরুত্বপূর্ণ নয়, আমরা কি করি তা আসল। কবির ভারী রাগ করেছেন, কিন্তু হয়তো সময়ের সাথে তিনিও বুঝবেন। আরোহী প্রথমবার তার চোখে দেখল। সেই দৃষ্টিতে না তাচ্ছিল্য ছিল, না অভিযোগ, শুধু একনিষ্ঠতা। সে ভাবতে লাগল, হয়তো পাপা ঠিক বলছেন, রিজওয়ান সত্যিই আমাদের থেকে বড় হৃদয় রাখে। পরের সকালে কবির অফিসে সোহেলের সাথে কথা বলল। কবির বলল, পাপা, যদি আপনি রিজওয়ানকে নিজের উত্তরাধিকারী মেনে নেন, তাহলে আমার কোনো অধিকার নেই যে আমি ব্যবসায় অংশ চাই। আমি আমার আলাদা পথে চলব। সোহেল আস্তে বললেন, এই ব্যবসা তোমারও কবির। আমি চাই তুমি এবং রিজওয়ান একসাথে কাজ করো, কিন্তু তুমি শুধু অর্থ চাও এবং সে চরিত্র নিয়ে আসছে, তাহলে আমি চরিত্রের সাথে দাঁড়াবো। পিছন থেকে রিজওয়ানের আওয়াজ এলো, কবির ভাই, আমি তোমার অংশ নিতে চাই না। আমাকে শুধু এতটা সুযোগ দাও যে আমিও তোমার থেকে কিছু শিখতে পারি। কবির কয়েক মুহূর্ত নীরব রইল, তারপর কিছু না বলে অফিস থেকে বেরিয়ে গেল। এই সংঘাত শুধু ভাইদের নয়, এটা দৃষ্টিভঙ্গির, লালন পালনের এবং অহংকার বনাম একনিষ্ঠতার পরীক্ষা ছিল। এখন সময় ঠিক করবে যে হৃদয় জিতবে নাকি উত্তরাধিকার। এবং হৃদয় তো আগেই জিতেছে, শুধু কিছু চোখ দেখতে বাকি ছিল। কবিরের নীরবতা কয়েকদিন ধরে অফিস এবং ঘরের পরিবেশে ছায়ার মতো ছড়িয়েছিল। সে রিজওয়ান থেকে চোখ চোড়ায়, সোহেলের সিদ্ধান্তের ঠোঁট কামড়ায় এবং আরোহীর থেকেও দূরত্ব রাখে। কিন্তু ভিতরে ভিতরে একটা ঝড় পাকছে। একদিন একটা বড় ব্যবসা মিটিংয়ে সোহেল ঘোষণা করলেন, আমরা আমাদের নতুন CSR প্রজেক্টের দায়িত্ব রিজওয়ানকে সোপর্দ করছি, যা রাস্তার ছেলেদের জন্য হস্টেল, শিক্ষা এবং চিকিৎসার উপর ভিত্তি করে হবে। এটা আমাদের সবচেয়ে বড় পদক্ষেপ হবে। রিজওয়ানের জীবনের সাথে যুক্ত সবাই তালি বাজালো, শুধু কবির ছাড়া। তার মুখে হালকা তিক্ততা উঠল। সে হঠাৎ উঠে দাঁড়ালো এবং বলল, পাপা, যদি আপনি চান যে আমিও এই সিদ্ধান্ত মানি, তাহলে আমাকে একটা জিনিস জানতে হবে, আপনি রিজওয়ানের সম্পর্কে সত্যতা কবে বলবেন? সোহেল চমকে বললেন, কি উদ্দেশ্য? কবির একটা ফাইল টেবিলে রাখল। এটা সেই রেকর্ড যা আমি বের করিয়েছি। রিজওয়ান শুধু একটা সাধারণ ছেলে নয়, তার নামে বছরের পর বছর কোটি টাকা একটা ট্রাস্টে জমা আছে। তার বাবা আনোয়ার খান একজন বিখ্যাত সোশ্যাল ওয়ার্কার ছিলেন, যিনি একসময় গুম হয়ে যান, এবং সেই কষ্টে মাস জুলেখা তার ছেলেকে রেখেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। ঘরে নীরবতা ছড়িয়ে পড়ল। কবির বলল,
এই ফাইল বলছে যে রিজওয়ানের বাবার এই সম্পত্তির রেজিস্টার্ড উত্তরাধিকারী শুধু সে, এবং তার এসব জানা আছে, কিন্তু সে কখনো নিজেকে প্রকাশ করেনি। প্রশ্ন হলো কেন? এখন সমস্ত দৃষ্টি রিজওয়ানের উপর ছিল। রিজওয়ান আসতে বলল, কারণ আমি এই সত্যকে আমার ভিতরে চাপা দিয়েছিলাম। মায়ের বিচ্ছেদের পর আমি জীবনকে শুধু একটা লড়াই মনে করেছি। সেই টাকা আমার জন্য বোঝা ছিল, একটা স্মৃতি যা কষ্ট দেয়। আমি নিজেকে সেই রিজওয়ান হিসেবে দেখতে চাইনি যে হারিয়েছে, বরং সেই রিজওয়ান হিসেবে বাঁচতে চেয়েছি যে আজ অন্যদের বাঁচাতে পারে। সোহেল বিস্ময় এবং গর্বে তার দিকে দেখলেন, কিন্তু কবির এখনও রাগী ছিল। তাহলে তুমি সত্য লুকিয়েছ? রিজওয়ান উত্তর দিল, আমি কখনো মিথ্যা বলিনি, শুধু সেই সত্য বলিনি যা লোকের অহংকার বাড়িয়ে দেয়। আমি একটা কোটিপতি হয়েও ফুটপাথে রইলাম, কারণ আমার সম্মান দৌলত থেকে নয়, সেবা থেকে চাই। কবির নীরব রইল, তারপর আসতে বলল, তাহলে তুমি আসল উত্তরাধিকারী, আমাদের থেকে বড়। রিজওয়ান এগিয়ে এসে তার কাঁধে হাত রাখল। না কবির ভাই, আমরা সব সমান। আমি দৌলতের জন্য আসিনি, বরং সেই ছোট রিজওয়ানের জন্য যে কোনো কোণে বসে স্বপ্ন দেখত যে একদিন সেও কারো জীবন বদলাতে পারবে। আরোহীর চোখে অশ্রু এসে গেছে। সোহেল দুই ছেলেকে জড়িয়ে ধরলেন। আজ আমার গর্ব যে আমার দুই ছেলে আমার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে, একটা হৃদয় দিয়ে এবং অন্যটা বুদ্ধি দিয়ে। সেই দিনের পরে রিজওয়ান কবিরের সাথে মিলে প্রথম শিক্ষাকেন্দ্র খুলল, যার নাম রাখা হলো জুলেখা হোম। ইজ্জত প্রত্যেক দরজায়। শহর জুড়ে খবর ছড়িয়ে পড়ল যে ফুটপাথে থাকা ছেলে না শুধু কোটিপতি বেরিয়ে এসেছে, বরং তার সম্পদকে নিজের জন্য নয়, অন্যদের জন্য ব্যয় করেছে। সোশ্যাল মিডিয়া, সংবাদপত্র এবং টিভি চ্যানেল সব চিৎকার করে উঠল, রিজওয়ান সেই ছেলে যে মুকুট না পরে রাজা হয়ে গেছে। কিন্তু রিজওয়ান সেই দিনও সাধারণ জামায় ছেলেদের মাঝে বসে হাসতে হাসতে বই বিতরণ করছিল। একটা ছেলে বলল, ভাই আপনি তো খুব বড় মানুষ। রিজওয়ান মুচকি হেসে বলল, বড় সে হয় যে ছোটদের নিজের মতো করে, এবং আমি তো শুধু তোমাদের মতো। শহরের নতুন সকালের সূর্য উদয় হচ্ছে, কিন্তু আজকের আলো শুধু আকাশ থেকে নন, বরং সেই ডজন ডজন চোখ থেকেও ফুটছে, যা আশায় চকচক করছে। জুলেখা হোমের উদ্বোধন হয়ে গেছে। একটা পুরনো ফ্যাক্টরিকে স্কুল শেল্টার হোম এবং শিক্ষামূলক কেন্দ্রে পরিণত করা হয়েছে। বাইরে ব্যানার লাগানো ছিল, এই প্রতিষ্ঠান সেই ছেলেদের জন্য যারা ফুটপাথে থাকে, কিন্তু তাদের স্বপ্ন আকাশ ছোঁয়ায়। মিডিয়া রিজওয়ানের ইন্টারভিউ চাইল, কিন্তু সে নরমভাবে অস্বীকার করে দিল। আমার গল্প, আমার কষ্ট এবং এই ছেলেরা আমার আসল সুখ। গল্প বলা থেকে ভালো যে আমি তাদের জীবন সাজাই। সোহেল, বর্মা, আরোহী এবং কবির এখন তার সাথে পায়ে পা দিয়ে দাঁড়িয়ে আছেন। তিনজনেই তাদের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। কবির যে কখনো অহংকারে অন্ধ ছিল, এখন রিজওয়ানের সাথে বসে রোড প্ল্যানিং করে, প্রতিষ্ঠানের সিস্টেমগুলো ঠিক করে। আরোহী প্রত্যেক সপ্তাহে ছেলেদের দক্ষতা শেখায়। সোহেল নিজে প্রতিদিন এসে ছেলেদের সাথে কথা বলে। একদিন একটা বিশেষ অনুষ্ঠান রাখা হলো। ইন্ডাস্ট্রির কয়েকটা বড় ব্যবসায়ী এবং রাজনীতিবিদ আমন্ত্রিত হলো, সেই লোকেরা যারা কোনো যুগে রিজওয়ানকে তাকিয়ে তার নীরবতার মজা উড়াতো। স্টেজে সোহেল বর্মা দাঁড়ালেন, আজ আমি তোমাদের সেই ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যিনি আমাদের সম্মান, মানবতা এবং দায়িত্বের অর্থ বুঝিয়েছেন। না তিনি দৌলতের প্রদর্শন করেছেন, না অহংকারের প্রকাশ করেছেন, কিন্তু তিনি আমাদের সবাইকে বদলে দিয়েছেন। এসো রিজওয়ানের সাথে দেখা করি। তালি গুঞ্জরিত হলো এবং সেই নীরব, সাধারণ, সরল জামায় মোড়া রিজওয়ান আস্তে আস্তে মাইক্রোফোনের কাছে এলো। তার আওয়াজ নরম ছিল, কিন্তু কথায় আগুন ছিল। যখন আমি ফুটপাতে ঘুমাতাম, তখন একটা স্বপ্ন দেখতাম যে একদিন আমিও কিছু করতে পারবো। আমি শিখেছি যে আসল শক্তি না টাকায় থাকে, না পদে, বরং হৃদয়ের নরমতা, চোখের অশ্রু এবং কারো হাত ধরে নেওয়ায় থাকে। সে তার চোখকে ভরে আসা থেকে রোধ করল এবং তারপর বলল, আমার দৌলতের জ্ঞান ছিল, কিন্তু আমি তাকে লুকিয়েছি, কারণ আমি জানতে চেয়েছিলাম যে লোকেরা একটা অজানা অপরিচিত ছেলের সাথে কি আচরণ করে। সমাবেশে নীরবতা ছিল। সেই বড় ব্যবসায়ীরা যারা আগে নিজেদের সমাজের রাজা মনে করত, এখন নিচু দৃষ্টিতে রিজওয়ানকে দেখছিল। কেউ সাহস করে জিজ্ঞাসা করল, তাহলে তোমরা আমাদের থেকে প্রতিশোধ নিতে চাও? রিজওয়ান মুচকি হাসল, না, প্রতিশোধ নয়, শুধু একটা সবক, যাতে তোমরা পরের কোনো রিজওয়ানকে উপেক্ষা না করো। হয়তো সেই তোমাদের ভবিষ্যতে সিইও, মন্ত্রী
বা দেশের রাষ্ট্রপতি হবে। সেই দিনের পর শহরের অনেক প্রতিষ্ঠান এবং কোম্পানি জুলেখা হোমের মডেলে কাজ করতে শুরু করল। রিজওয়ান তার সমস্ত সম্পত্তি এই উদ্দেশ্যের জন্য ব্যয় করল। সে কোনো পদ নিল বা কোনো গাড়ি রাখল না এবং না কোনো মহল বানালো। সে ছেলেদের সাথে থাকে, তাদের সাথে খেলে এবং তাদের হৃদয়ে রাজত্ব করে। একটা ছোট ছেলে আনোয়ার একদিন তার কাছে এসে বলল, ভাই, আপনি ধনী হয়েও আমাদের মতো কেন? রিজওয়ান তার গালে হাত বুলালো, কারণ আমি তোমাদের মধ্যে নিজেকে দেখি। যদি আমি বদলে যাই তাহলে হয়তো তোমাদের কাছে সেই স্বপ্ন না পৌঁছাতে পারে যা আমি কখনো দেখেছি। রাতে যখন সবাই ঘুমে পড়ে তখন রিজওয়ান ছাদে বসে মায়ের ছবি দেখে এবং আস্তে বলে, মা, আজ আমি আরেকটা ছেলেকে পড়াতে পাঠিয়েছি, আরেকটা মেয়ের বিয়ে করিয়েছি, আরেকটা মাকে ছাদ দিয়েছি, হয়তো আজ তুমি খুশি হবে। এবং এভাবে রিজওয়ানের গল্প কোনো গল্পের মতো প্রজন্মের পর প্রজন্ম শোনানো হয়ে রইল। এক ফুটপাথের রাজা যে হৃদয়ে রাজত্ব করে গেল।